লাবণ্য তর্ক ৮। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি কি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি। সেই জন্যই ওকে এত স্নেহ করি। দেখো না ও কেমনতর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বলল, ওকে সবাই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটত বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার ধরে রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আবার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের দিকে সব কিছু খেলা। কিন্তু আমাকে কেন বলছো? দায় নিতে যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটুও অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম ততই এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পেটাতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্যই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপেই তার গড়ন পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বতন্ত্র কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে সে যতই টানা হেচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়, হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনে, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না। তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনে করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাইনি। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কী? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিল আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কী? কেবল এইটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম তুমি অমিতের কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে? তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিত কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনি, কথা কইতেও পারিনি। শুধু তাই নয়,
হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনি, কিন্তু তর্কের ফাঁকের মধ্য দিয়েও যে তোমাকে দেখেছি মা। সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিন কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি। তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নতমুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে লক্ষ্য হয়েছে করিনি। অনেক পরে, জ্যোতির অনেক বয়স ভেবে 20-এর তোমাদের কোঠায়। মন বেশি সূক্ষ্ম অমিতর হয়ে মনে যে গেছে। চাঞ্চল্য তোমরা উঠেছে ভিতর তার ভিতর নিজের মনেও যেসব তার ভাব গড়ে আন্দোলনটা তুলেছ, এসে লাগছে। আমাদের ও সংসারটা তার লাবণ্যকে উপযুক্ত এতদিন নয়। শিক্ষক আমাদের জাতিকে বলেই সমাজে ঠাউরেছিল। আজ অমিতের অভিজ্ঞতা আমাদের থেকে সময়ে বুঝতে মনের পেরেছে সে যেসব নারী জাতীয়। আলো অদৃশ্য অমিত ছিল, হেসে বললে, তোমরা আজ কাজ যেন উপস্থিত সেগুলোকে হলে ছাড়া প্রস্তুত দিতে হওয়া চাও যায়। না। এই তারা উপদেশের দেহের মোটা বাজার দর বেশি, আবরণটাকে ভেদ করে আকব্বরে দেহটাকে যেন মোহরের মতো, অগোচর কিন্তু করে ওর দিচ্ছে। উল্টোপিঠে খোদাই আমাদের থাকা আমলে উচিত। মনের মোটা মোটা অকাজ ভাবগুলো উপস্থিত নিয়ে হলেই সেটাকে সংসারে বীরের দুঃখ মতো সুখ মেনে দুঃখ নেওয়া যায়। যথেষ্ট ছিল। তোমার বীরত্বের সমস্যা পরিচয় কিছু কম আজকাল ছিল প্রায়ই না। পাওয়া যাচ্ছে। আজ তোমরা জ্যোতির এতই বাড়িয়ে তুলছ, পিৎসাপ্রিয় কিছুই অমিত আর বলল, সহজ রাখলে না। জরুরি কাজটাকে লাবণ্য এক কোপে একটুখানি বলি দেবার হাসলে। পবিত্র এই সেদিন অষ্টমী তিথি অমিত তোমার জীবন অদৃশ্য আলোর পঞ্জিকায় কথা একদিন যোগমায়াকে যখন আসবে বুঝাচ্ছিল। দেবী পূজায় তার বিলম্ব থেকে এই করো না যুক্তি ভাই। তার মাথায় তারপরে এসেছে, এও বিজয় তো দশমী সূক্ষ্ম। আসতে দেরি হয় না। যোগমায়ের মা ঠাকুরন এ জ্যোতি কথা চলে গেলে। এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে অকর্তব্য মানুষের বুদ্ধিও মন যত সজাগ, স্পষ্ট যাকে করে সব আশ্রয় করে কথা বুঝতে অকাশ পারবে, দেখা দেয় তারও ততই দেখা নেই। শক্ত করে তার অমিত ধাক্কা ঘর সইতেও ছেড়ে পারবে। বাইরে গেলেন। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, ফুলে কেননা সেটা আচ্ছন্ন গোলাপের লতা, অস্পষ্ট। একধারে যোগমায়া বললেন, সূর্যমুখীর আজ ভিড়, আমার বোধ আর হচ্ছে একধারে কোনো কালে চৌকো কাঠের তোমাদের টবে দুজনের দেখা না চন্দ্রমল্লিকা। হলেই ভালো হতো। ঢালু ঘাসের না না, তা ক্ষেতের বলো না। উত্তর যা প্রান্তে এক হয়েছে মস্ত এছাড়া আর কিছু যে ইউক্যালিপটাস হতে গাছ। পারত, এ আমি তারই মনেও গুড়িতে করতে হেলান পারিনি। দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। একসময় ছাই আমার রঙের দৃঢ় বিশ্বাস ছিল যে আলোয়ান আমি গায়ে নিতান্তই শুকনো, পায়ের উপর কেবল পড়েছে বই পড়ব আর সকালবেলাকার পাস করব। রোদ্দুর। কোলে এমনই করেই রুমালের উপর আমার কিছু জীবন রুটির কাটবে। টুকরো, আজ কিছু হঠাৎ ভাঙা দেখলুম আখরোট। আমিও আজ ভালোবাসতে সকালটা পারি। জিভ সেবায় আমার কাটাবে জীবনে ঠাউরে এমন ছিল, অসম্ভব তাও যে গেছে সম্ভব ভুলে। হলো, এই অমিত আমার কাছে ঢের এসে হয়েছে। দাঁড়ালে লাবণ্য মনে মাথা হয় ফেলে তার এতদিন মুখের ছায়া দিকে ছিলুম, চেয়ে এখন সত্য চুপ হয়েছি। করে রইল। এর চেয়ে আর মৃদু কি চাই? হাসিতে মুখ গেলছে। আমাকে বিয়ে করতে অমিত বলো না সামনাসামনি কর্তামা, বসে বলল, বলে চৌকি সুখবর থেকে আছে, মেঝেতে নেমে মাসিমার মতো যোগমায়ের পেয়েছি। কোলে মাথা রেখে লাবণ্য কাঁদতে তার কোনো লাগলো। উত্তর না করে অদূর একটি নিষ্ফলা পিচ গাছের নিচে নয়, একটা বাসা ভাঙা বদল। আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে গোড়ায় তার গুড়ি সবই বেয়ে ঠিক একটা করে রেখেছিল। কাঠবিড়ালি নেমে এলো। অমিত এই 3-15-র মধ্যে জীবটি কলকাতায় লাবণ্যর ফিরবে। মুষ্টি ভিখারি দলের নরেন একজন। মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 অমিত মাস বললে, যায়, 2 মাস যায়, যদি আপত্তি না করো ফেরবার তোমার নামও নামটা নেই। একটু ছেঁটে দেব। শিলংয়ের বাসার তা মেয়াদ দাও, ফুরিয়েছে। তোমাকে ডাকবো রংপুরের বন্য কোনো বলে। জমিদার এসে বন্য? সেটা দখল করে না বসল। না, এই অনেক নামটাতে খোঁজ করে হয়তোবা তোমার যোগমায়াদের বদনাম হলো। কাছাকাছি একটা বাসা এরকম পাওয়া নাম গেছে। আমাকেই একসময় সাজে। ছিল গোয়ালার তোমাকে কি ডাকবো মালির ঘর, বন্যা। তারপর কি একজন বলো? কেরানির তাই হাতে ডেকো, পড়ে তাদের কিন্তু গরিবী তোমার ভদ্রতার মাসিমার কাছে অল্প নয়। একটু আঁচ লেগেছিল। কিছুতেই নয়। সে এইসব কেরানিও নাম গেছে মরে। বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস তারই করতে বিধবা নেই। এটা ভাড়া দেয়। জানলা, এই রইল দরজা আমার প্রভৃতির মুখে কার্পণ্যে আর ঘরের তোমার মধ্যে কানে। তেজ মরুদ বোম, এই 3 আচ্ছা ভূতেরই বেশ, অধিকার আমারও সংকীর্ণ। ওই রকমের একটা কেবল বেসরকারি নাম বৃষ্টির চাই তো। দিনে ভাবছি অবতীর্ণ ব্রহ্মপুত্র হয় কেমন হয়। আশাতীত বন্যা প্রাচুর্যের হঠাৎ সঙ্গে এলো অক্ষিত তারই কোল ছিদ্রপথ দিয়ে। ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে অবস্থা ওজনে দেখে ভারী। যোগমায়া একদিন ঠিক চমকে বলেছ, উঠলেন, বললেন, কুলি ডাকতে হবে বাবা, ডাকবার নিজেকে নিয়ে জন্যে। একই পরীক্ষা তুমি তাহলে চলেছে। নামটা দাও, অমিত উত্তর দিল, সেটা হবে তোমারই ওমর ছিল সৃষ্টি। নিরাহারের তপস্যা, আচ্ছা আমি দেব তোমার শেষকালে নাম পাতা ছেঁটে। পর্যন্ত তোমাকে খাওয়া বলবো ছেড়েছিলেন। মিতা। আমার হলো চমৎকার। নিরাসবাসের পদাবলিতে ওরই একটি তপস্যা। দোসর আছে, খাট, বধূ। পালং, টেবিল, কেদারা বন্যা, ছাড়তে মনে ছাড়তে ভাবছি প্রায় এসে ওই নামে ঠেকেছে না হয় শূন্য আমাকে দেয়ালে। সবার সামনেই সেটা ডাকলে তাতে ঘটেছিল দোষ কি? হিমালয় পর্বতে, এটা হয় হয়, ঘটল এক শিলং কানের ধান পাহাড়ে। 5 কানে পাচ্ছে সেটাতে সস্তা কন্যা হয়ে যায়। চেয়েছিলেন বর, সেই এটাতে কথা বর মিছে চাচ্ছেন নয়। কন্যা। দুইয়ের কানে সেখানে যেটা এক, নারদ ছিলেন 5-এর ঘটক, কানে সেটা এখানে স্বয়ং ভগ্নাংশ। আছেন মাসিমা। বন্যা, কি এখন মিতা? পর্যন্ত তোমার যদি নামে কোনো যদি কারণে কবিতা কালিদাস এসে লিখি না তো কোন পৌঁছাতে মিলটা পারেন, লাগাবো জানো? অগত্যা আমাকেই তার অনন্যা। কাজটাও যথাসম্ভব তাতে কি সারতে হবে। বোঝাবে? অমিত হাসতে বোঝাবে হাসতে তুমি যা কথাগুলো তুমি বলে, চাও। কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। বোঝাবে তিনি তুমি প্রায় যা, বলতে যা গিয়েছিলেন, তুমি তাই। আমাদের বাড়িতে এসে তুমি আর থাকো। কিছুই থেমে নও। গেলেন। সেটা বিশেষ আশ্চর্যের কথা ভাবলেন, নয়। বিধাতা বলো কি, একটা কাণ্ড খুবই ঘটিয়ে তুলছেন। আশ্চর্যের কথা। তার মধ্যে আমাদের দৈবাৎ হাত এক পড়লে একজন অসাধ্য মানুষকে দেখতে জটপাট পাওয়া হয়ে যায় উঠতে যাকে পারে। দেখি চমকে বলে নিজের বাসা উঠি, থেকে অল্প এই কিছু মানুষটি একেবারে জিনিসপত্র নিজের পাঠিয়ে মতো, দিলেন, 5 আর জনের সেই মতো সঙ্গে নয়। এই লক্ষ্মী চারাটার উপরে সেই তার কথাটি আমি করুণা কবিতায় দ্বিগুণ বলবো। বেড়ে গেল। হে মোর বন্যা, লাবণ্যকে বারবার তুমি বললেন, অনন্যা। না আপন লাবণ্য, স্বরূপে মনটাকে আপনি পাষাণ ধন্যা। করো না।
তুমি একদিন কবিতা লিখবে বিষময় এক নাকি? বর্ষণের অন্তে নিশ্চয়ই অমিত লিখব। কেমন আছে কার খবর নিতে সাধ্য গিয়ে রোধে তার যোগমায়া গতি? লিখলেন। এমন মরিয়া হয়ে দেখলেন উঠলে কেন? নড়বড়ে একটা চার কারণ পেয়ে বলি, টেবিলের নিচে কাল রাত্রির কম্পল পেতে অমিত 2:30 একলা পর্যন্ত বসে একখানা ঘুম ইংরেজি না বই হলে পড়ছে। যেমন এপাশ ঘরের ওপাশ করতে মধ্যে হয়, তেমনি যেখানে করেই সেখানে কেবলই বৃষ্টিবিন্দুর অক্সফোর্ড বুক অব অসংগত ভার্সেসের আবির্ভাব দেখে এপাত টেবিল ওপাত দিয়ে একটা উল্টেছি। গুহা বানিয়ে তার নিচে ভালোবাসার অমিত কবিতা পা খুঁজেই ছড়িয়ে পেলুম বসে না। গেল। আগে সেগুলো প্রথমে পায়ে নিজে পায়ে নিজেই ঠেকত। হেসে নিল এক স্পষ্টই চোট, বুঝতে তারপরে পারছি চলল আমি লিখব বলেই সমস্ত কাব্যলোচনা। পৃথিবী আজ মনটা অপেক্ষা করে ছুটেছিল আছে। যোগমায়ের বাড়ির দিকে, এই বলে কিন্তু লাবণ্যর শরীরটা পা দিলে হাত বাধা। নিজের 2 হাতের কারণ মধ্যে চেপে যেখানে ধরে কোনো বললে, প্রয়োজন হাত হয় না জোড়া সেই পড়ল। কলকাতায় অমিত কলম ধরব কিনেছিল কে এক দিয়ে? অনেক দামি সবচেয়ে বর্ষাতি। ভালো মিল হাতে যেখানে হাতে মিল। সর্বদাই এই যে প্রয়োজন তোমার সেখানে আঙুলগুলো আমার আসবার আঙুলে সময় সেটা আঙুলে কথা আনবার কথা কইছে। মনে হয়নি। কোনো কবি একটা এমন ছাতা সহজ করে সঙ্গে কিছু ছিল, লিখতে সেটা খুব পারলে না। সম্ভব কোনো কিছুই একদিন তোমার সহজে পছন্দ সংকল্পিত হয় না, সেই জন্য গম্যস্থানেই তোমাকে ফেলে এত এসেছে। ভয় করি আর মিতা। তা যদি না কিন্তু হয় আমার তবে কথাটা সেই বুঝে বুড়ো দেখো, দেওরারের সঙ্গে রামচন্দ্র সীতার দলে সত্য সেটা যাচাই করতে আছে পড়ে। চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই যোগমায়া সীতাকে ঘরে হারালেন। ঢুকে বললেন, এ কবিতার কি সত্য কাণ্ড অমিত? যাচাই হয় অগ্নি অমিত তাড়াতাড়ি পরীক্ষায়। টেবিলের নিচ সে থেকে আগুন বেরিয়ে এসে অন্তরের, বললে, যার মনে আমার নেই ঘরটা সেই আজ আগুন সে যাচাই করবে অসম্বন্ধ কি দিয়ে? প্রলাপে মেতেছে। দশা আমার তাকে চেয়ে ভালো 5 জনের নয়। মুখের কথা মেনে নিতে অসম্বন্ধ হয়। প্রলাপ? অনেক সময় অর্থাৎ সেটা বাড়ির দুর্মুখের চালটা কথা। প্রায় ভারতবর্ষ আমার মনে বললেই আজ হয়। আগুন জ্বলছে। অংশগুলোর সেই মধ্যে আগুনের ভেতর দিয়ে সম্বন্ধটা আমার পুরনো সব আলগা। পড়া আবার এই পড়ে জন্য নিচ্ছি। উপর থেকে উৎপাত কত ঘটলেই অল্পই চারিদিকে টিকলো। এলোমেলো সব হু অশ্রুবর্ষণ হু হতে শব্দে থাকে। ছাই হয়ে আর যাচ্ছে। বাইরের দিক থেকে যদি কবিদের ঝড়ের হট্টগোলের দাপট লাগে মাঝখানে দাঁড়িয়ে তবে আজ শোঁ শোঁ আমাকে করে বলতে উঠতে হয়, থাকে তোমরা দীর্ঘশ্বাস। অত চেঁচিয়ে আমি তো কথা কও না। প্রোটেস্ট স্বরূপে ঠিক মাথার কথাটি উপরে এক আস্তে বলো। মঞ্চ খাড়া ফর করেছি। গডস সেক হোল্ড ঘরের ইউর মিস টং অ্যান্ড লেট গভর্নমেন্টের মি লাভ। মাঝখানে অনেকক্ষণ দুজনে চুপ নিরুপদ্রব করে বসে অঙ্গুরের রইল। দৃষ্টান্ত। তারপরে একসময় পলিটিক্সের লাবণ্যের একটা হাতখানি তুলে মূলনীতি ধরে এখানে অমিত নিজের প্রত্যক্ষ। মুখের উপর বুলিয়ে নিলে। মূলনীতিটা কি শুনি? বললে, ভেবে দেখো সেটা বন্যা, হচ্ছে এই আজ যে, এই সকালে যে ঠিক এই ঘরওয়ালা মুহূর্তে ঘরে বাস সমস্ত করে না সে পৃথিবীতে যত কত বড় ক্ষমতাশালী অসংখ্য হোক, লুকিয়ে তার যাচ্ছে। শাসনের আর চেয়ে যে কত অল্প দরিদ্র লুকিয়ে বাসারে পেলে। ঘরে থাকে তার আমি সেই যেমন অতি তেমন অল্প লোকের ব্যবস্থাও মধ্যে ভালো। একজন। আজ লাবণ্যর সমস্ত উপরে পৃথিবীতে যোগমায়ের খুব একমাত্র রাগ তুমিই হলো। সেই অমিতকে সৌভাগ্যবান তিনি লোককে যতই দেখতে পেলে শিলং কবে স্নেহ পাহাড়ের কোণে করছেন এই ততই ইউক্যালিপটাস মনে মনে গাছের তার তলায়। স্ত্রী মূর্তিটা খুব পৃথিবীতে উঁচু পরম করেই গড়ে আশ্চর্য তুলছেন। ব্যাপারগুলি এত পরম নম্র, বিদ্যে, এত চোখে বুদ্ধি, এত পড়তে চায় না। পাস, অথচ এমন অথচ সাদা মন। তোমাদের এই তারিণী গুছিয়ে কথা তলাপাত্র বলবার কি কলকাতার গোলদিঘি অসামান্য থেকে আরম্ভ শক্তি। করে আর যদি নোয়াখালী চেহারার চাঁদকা কথা বলো, পর্যন্ত চিৎকার আমার শব্দে চোখে তো শূন্যের লাবণ্যর দিকে চেয়ে ওকে ঘুষি অনেক মুচিয়ে বেশি বাঁকা সুন্দর ঠেকে। পলিটিক্সের ফাঁকা আওয়াজ লাবণ্যর ছড়িয়ে কপাল এলো। ভালো। অমিত কোন গ্রহের চক্রান্তে সেই ওকে এমন দুর্দান্ত মুগ্ধ বাজে চোখে খবরটা দেখেছে। বাংলাদেশের সর্বপ্রধান সেই খবর সোনার সাত হয়ে উঠল। ছেলেকে লাবণ্য এত কে করে জানে, দুঃখ হয়তো দিচ্ছে। এটাই ভালো। খামোকা বলে কোনটা ভালো? বসলেন, ভালো কিনা এই যে বিয়ে করবেন সংসারের আসল করবেন না, জিনিসগুলো হাটে বাটিয়ে যেন কোনো চলাফেরা করে বেড়ায়। রাজেশ্বরী। অথচ বাজে দোলক লোকের ভাঙা চোখে পণ, ঠোকর খেয়ে এত খেয়ে মরে না। অহংকার সইবে কেন? তার গভীর বুড়ার জানাজানি মুখে কি যে কেঁদে বিশ্বজগতের কেঁদে মরতে অন্তরে হবে। নাড়িতে নাড়িতে একবার আচ্ছা বন্যা, যোগমায়া ভাবলেন অমিতকে আমি তো গাড়িতে করে বকেই তুলে নিয়ে চলেছি, যাবেন তুমি তাদের চুপ করে বাড়িতে। বসে কি তারপরে ভাবছো কি বলো তো? ভেবে বললেন, একটু বসো লাবণ্য বাবা, চোখ নিচু করে বসে রইল, আমি জবাব এখনই করলে না। আসছি। অমিত বললে, বাড়ি তোমার গিয়ে এই চুপ চোখে করে পড়ল থাকা যেন মাইনে না লাবণ্য দিয়ে তার ঘরের সোফায় আমার সব হেলান দিয়ে কথাকে পায়ের বরখাস্ত উপর করে শাল দেওয়ার মেলে মতো। গোর্কির লাবণ্য মা চোখ বলে নিচু গল্পের করেই রইল। বই পড়ছে। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ওর ওই ভয় আরামটা কিসের? দেখে ওর মনে মনে রাগ তুমি আরো বেড়ে আমার উঠল। কাছে কি যে বললেন, চাও, আর চলো আমি একটু তোমাকে বেরিয়ে আসবে। কতটুকুই বা দিতে সে পারি বললে, ভেবে কর্তা পাইনি। মাছ বেরোতে কিছু ইচ্ছে না করছে ভেবেই না। তুমি দিতে পারো। যোগমায়া ঠিক বুঝলেন না এইটাই তো যে তোমার দানের লাবণ্য দাম। নিজের কাছ থেকে ছুটে গিয়ে গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, তুমি যখন বললে কখন আসবে কর্তামা অমিত। সম্মতি দিয়েছেন, কেবলই মন আমার বলেছে, মনটা কেমন এলো করে উঠল। বুঝি। মনে বাইরে হলো দমকা এইবার হাওয়ার আমার ধরা দৌড়াতে পড়বার দিন পাইন আসছে। গাছগুলো থেকে থেকে ধরাই তো ছটফট পড়তে করে। হবে। আর মিতা, দুর্দান্ত তোমার রুচি, বৃষ্টিতে তোমার বুদ্ধি সদ্যোজাত আমার অনেক ঝর্ণাগুলো উপরে। এমনি তোমার সঙ্গে ব্যতিব্যস্ত একত্রে যেন পথ তাদের চলতে গিয়ে একদিন মেয়াদের তোমার থেকে সময়টার সঙ্গে বহুদূরে পিছিয়ে ঊর্ধ্বশ্বাসে পড়ব। তাদের পাল্লা তখন আর তুমি চলেছে। আমাকে ফিরে ডাকবে না। লাবণ্যের মধ্যে এমন সেদিন আমি তোমাকে একটা একটুও দোষ ইচ্ছে দেব আজ না। অশান্ত না হয়ে না, উঠল। কিছু বলো না, যাক, সব আমার বাধা কথাটা আগে ভেঙে সব শোনো। দ্বিধা উড়ে অমিতর মিনতি দুই করে হাত বলছি, আজ চেপে আমাকে ধরে বিয়ে বলে করতে উঠি, চেও না। জন্ম বিয়ে করে তখন জন্মান্তরে আমি ভ্রান্তি তোমার। খুলতে গেলে আজ তাতে বলা আরো সহজ, জট পড়ে আজ যাবে। সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল। তোমার হু হু কাছ করে থেকে কি আমি যা যেন পেয়েছি হেঁকে সেটা আমার উঠছে, পক্ষে তার ঠিক যথেষ্ট। নেই। তারই জীবনের শেষ ভাষায় আজ পর্যন্ত বন চলবে। বনান্তর ভাষা তুমি কিন্তু পেয়েছে। নিজেকে ভুলিও না। বৃষ্টি দ্বারায় বন্যা, আবিষ্ট তুমি আজকের দিনের কৃষ্ণৃঙ্গগুলো ঔদার্যের আকাশে মধ্যে কান পেতে দাঁড়িয়ে কালকের রইল। দিনের কার্পণ্যের অমনি করেই আশঙ্কা কেন কেউ তুলছো? শুনতে আসুক লাবণ্যর কথা। অমনি মিতা, মস্ত করে স্তব্ধ হয়ে অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, তুমিই কেউ আমাকে আসে সত্য না। বলবার জোর ঠিক দিয়েছ। মনের কথাটি বলার আজ লগ্ন তোমাকে চোখ যা জীর্ণ বলছি হয়ে গেল। তুমি নিজেও তা এরপরে যখন ভেতরে কেউ ভেতরে আসবে জানো।
তখন কথা জুটবে না, তখন সংশয় পাখি আসবে যে মনে, রস এখন তখন ভোগ তাণ্ডব করছো তাতে নৃত্য একটুও উন্মত্ত খটকা বাদে। দেবতার তুমি তো মহাবৈরব সংসার আকাশে পাতবার মিলিয়ে মানুষ যাবে। নও, তুমি রুচির বৎসরের পর তৃষ্ণা বৎসর মেটাবার নীরবে জন্যে চলে ফের। যায়। তার সাহিত্যে মধ্যে সাহিত্যে পানি তাই একদিন তোমার বিশেষ বিহার। প্রহরে আমার হঠাৎ কাছেও মানুষের সেই দ্বারে জন্যই এসে তুমি আঘাত করে। এসেছো। সেই সময় বলবো দ্বার ঠিক খোলবার কথাটা, চাবিটি বিয়েটাকে যদি তুমি না মনে মনে পাওয়া গেল, জ্বালা যাকে তুমি তবে কোনো সর্বদাই দিনই বলো ভালো ঠিক লাগায়। কথাটি ওটা অকুণ্ঠিত বড় স্বরে বলবার রেসপেক্টেবল। দৈব ওটা শক্তি আর জোটে শাস্ত্রের না। দোহাই পারে সেই সব বিজয়ী লোকের পোষা যেদিন জিনিস সেই যারা বাণী আসে সম্পত্তির সেদিন সঙ্গে সমস্ত পৃথিবীকে সহধর্মিণীকে ডেকে মিলিয়ে খবর দিয়ে দিতে খুব ইচ্ছে মুখে করে, তাকিয়ে ঠেসান শোনো দিয়ে তোমরা, বসে। আমি ভালোবাসি, বন্যা, আমি তুমি ভালোবাসি আশ্চর্য এই নরম কথাটি সুরে আশ্চর্য অপরিচিত কঠিন সিন্ধু কথা বলতে পারগামী পারো। পাখির মতো।
কতদিন থেকে কত মিতা, দূর থেকে আসছে ভালোবাসার সেই জয় কথাটির চিরদিন জন্যই যেন আমার কঠিন প্রাণে থাকতেই পারে, আমার ইষ্ট তোমাকে দেবতা ভোলাতে গিয়ে এতদিন একটুও অপেক্ষা ফাঁকি যেন না করছিলেন। দেই। স্পর্শ তুমি যা করল আছো আজ ঠিক সেই তাই কথাটি। থাকো। আমার তোমার সমস্ত রুচিতে আমাকে জীবন, আমার যতটুকু ভালো সমস্ত লাগে জগৎ ততটুকুই সত্য লাগো, হয়ে উঠল। কিন্তু একটুও বালিশের তুমি মধ্যে দায়িত্ব মুখ নিও না, লুকিয়ে লাবণ্য আজ তাতেই আমি কাকে খুশি এমন করে থাকবো। বলতে লাগলো, বন্যা, এবার সত্য তবে আমার সত্য, কথাটা বলতে এত দাও। সত্য কি আর কিছু আশ্চর্য নেই। করে তুমি আমার সময় চলে চরিত্রের গেল, ব্যাখ্যা করেছ, অতিথি এলো না। তা নিয়ে কথা অপেক্ষার কাটাকাটি গুরুভারে করবো না, বুকের ভেতরটা কিন্তু একটা টনটন জায়গায় করতে তোমার ভুল লাগলো। আছে। বারান্দায় মানুষের বেরিয়ে চরিত্র গিয়ে লাবণ্য জিনিসটাও চলে। খানিকটা ভিজে ঘর এলো বসা জলের অবস্থায় ঝাপটা তার লাগিয়ে। একরকম শিকড়ে আর বাঁধা স্থাবর তারপরে পরিচয়, তারপরে একটা একদিন গভীর ভাগ্যের হঠাৎ অবসাদে তার একঘায়ে তার মনটাকে ঢেকে শিকড়ি ফেললে কাটে। নিবিড় সে একটা ছোট যায় নৈরাশ্যে। অরণ্যে। মনে হলো ওর তখন জীবনে আর যা তার জ্বলবার এক তা মূর্তি। একমাত্র ধপ আচ্ছা, করে তুমি জ্বলে, তার তারপরে কোনটা? গেল নিভে। সামনে যেটা কিছুই নেই। আমার অমিতকে বরাবরের সঙ্গে নিজের মেলে না ভেতরকার সেইটে। সত্যের দোহাই দিয়ে এর সম্পূর্ণ আগে করে অনেক স্বীকার মেয়ের করে সঙ্গে আমার নিতে আলাপ ওর সাহস হয়েছিল, চলে গেল। সমাজের এই কাঁটা কিছু খাল আগেই বেয়ে ওর প্রবল রাধাঘাটে যে একটা রুচির ভরসা ঢাকা জেগেছিল লণ্ঠন সেটা জ্বালিয়ে। ক্লান্ত হয়ে তাতে পড়েছে। দেখাশোনা হয়, অনেকক্ষণ চুপ চেনাশোনা করে হয় পরে না। থেকে তুমি অবশেষে নিজেই টেবিল বলো থেকে বন্যা, বইটা টেনে তোমার নিলে। সঙ্গেও কি কিছু আমার সেই সময় গেল আলাপ? মন দিতে, লাবণ্য চুপ তারপরে করে গল্পের রইল। ধারার মধ্যে অমিত প্রবেশ বলল, করে কখন নিজেকে বাইরে ভুলে গেল বাইরে তা দুই জানতে নক্ষত্র পারিনি। পরস্পরকে সালাম এমন করতে সময় করতে যোগমায়া প্রদক্ষিণ ডাকলেন করে চলে। বেড়াতে যেতে। ওর উৎসাহই হলো না। কায়দাটা বেশ ও শোভন, যোগমায়া একটা চৌকি টেনে নিরাপদ, লাবণ্যর সামনে সেটাতে বসলেন। যেন দীপ্ত তার চোখ রুচির তার টান, মুখ রেখে মর্মের বললেন, মিল নয়। সত্যি করে হঠাৎ বলো যদি দক্ষী মরণের ধাক্কা লাগে, লাবণ্য, তুমি কি নিভে অমিতকে যায় দুই ভালোবাসো? তারার লণ্ঠন, লাবণ্য তাড়াতাড়ি দোহে উঠে এক বসে হয়ে বললে, উঠবার এমন আগুন কথা উঠে জ্বলে। কেন সেই আগুন জিজ্ঞাসা জ্বলেছে, করছো অমিত কর্তামা? রায় বদলে গেল। যদি না ভালোবাসো মানুষের ওকে স্পষ্ট ইতিহাসটাই করেই বলো এইরকম, না কেন? তাকে দেখে মনে নিষ্ঠুর হয় তুমি। ধারাবাহিক, ওকে যদি না কিন্তু চাও আসলে তবে সে ওকে ধরে আকস্মিকের রেখো না। মালাগাতা। লাবণ্যর বুকের ভেতরটা সৃষ্টির ফুলে ফুলে প্রতিচলে উঠল। সেই মুখ আকস্মিকের দিয়ে ধাক্কায় কথা ধাক্কায় বেরোলো না। দমকে দমকে এইমাত্র যে যুগের পর দশা যুগ ওর দেখে এগিয়ে এলুম, যায় বুক ফেটে যায়। ছায়াতলের এমন লয়ে। ভিক্ষুকের মতো তুমি কার আমার জন্যে কাল বদলিয়ে দিয়েছে এখানে ও বন্যা, পড়ে আছে? সেই ওর কালেইটুকু মতো আমার সঙ্গে ছেলে আমার যাকে সুরে চাই সে গাঁথা যে পড়ল। কত লাবণ্য ভাগ্যবতী তা কি চোখের পাতা একটুও ভিজে বুঝতে এলো, পারো না? তবে এ কথা চেষ্টা করে মনে না রুদ্ধ করে কণ্ঠের থাকতে বাধা পারলে না কাটিয়ে যে লাবণ্য বলে অমিতর উঠল, মনের গড়নটা সাহিত্যিক। আমার কত ভালোবাসার কবির কথা কথাই ওর জিজ্ঞাসা করছো মুখে কথার কর্তামা? উচ্ছ্বাস আমি তোলে। তো ভেবে সেইটে পাইনি ওর জীবনের আমার চেয়ে ফসল, ভালোবাসতে তাতেই পারে ও পায় পৃথিবীতে এমন আনন্দ। কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে আমাকে ওর পারি। প্রয়োজন সেই এতদিন যা জন্যই, ছিলুম সব যেসব যে আমার কথা ওর লুপ্ত মনে হয়ে বরফ গেছে। হয়ে জমে আছে, এখন ও থেকে নিজে আমার যার আবু এক ভার বোধ আরম্ভ। করে কিন্তু এই আওয়াজ পায় না। আরম্ভের শেষ আমার নেই। উত্তাপ আমার লাগিয়ে তাকে মধ্যে এই গলিয়ে যে কত ছড়িয়ে দিতে হবে। আশ্চর্য সে আমি দুজনে কাউকে কেমন অনেকক্ষণ চুপ করে করে জানাবো? বসে থেকে আর লাবণ্য কেউ কি হঠাৎ এমন একসময় করে প্রশ্ন জেনেছে? করলে, যোগমা আচ্ছা অবাক মিতা, হয়ে তুমি গেলেন। কি মনে করো না চিরদিন দেখে যেদিন এসেছেন তাজমহল তৈরি লাবণ্যর শেষ মধ্যে হলো, গভীর সেদিন শান্তি। মমতাজের এত বড় মৃত্যুর জন্য দুঃসহ আবেগ শাহজাহান কোথায় খুশি এতদিন হয়েছিলেন? লুকিয়েছিল? তার তাকে স্বপ্নকে অমর আস্তে করবার আস্তে জন্য বললেন, এই মৃত্যুর না দরকার মা ছিল। লাবণ্য, এই নিজেকে মৃত্যুই চাপা মমতাজের দিয়ে রেখো সবচেয়ে না। বড় প্রেমের দান। অমিত অন্ধকারে তোমাকে তাজমহলে খুঁজে খুঁজে শাহজাহানের সুখ বেড়াচ্ছে। প্রকাশ পায়নি, সম্পূর্ণ তার করে তার আনন্দ কাছে রূপ তুমি হয়েছে। আমাকে জানাও। একটুও ভয় করো অমিত না। বললে, যে তোমার আলো কথায় তোমার তুমি মধ্যে ক্ষণে জ্বলছে ক্ষণে সে আমাকে আলো চমক যদি তার লাগিয়ে কাছে দিচ্ছ। প্রকাশ পেত তুমি নিশ্চয়ই কবি। তাহলে তার কোনো আমি অভাব চাইলে থাকতো না। কবি হতে। চলো মা, কেন এখনই চাও চলো না? আমার সঙ্গে। জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না। দুজনে গেলেন জগতে যার অমিতের উৎসব বাসায়। সভা সাজাবার হুকুম পেয়েছ, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ 10 জীবনের কাজের জন্য। দ্বিতীয় সাধনা। বন্যা, তুমি কথাকে তখন অমিত অস্বীকার নিজে করছো? চৌকির উপর একতারা জানো না খবরের তোমার কাগজ কথা আমাকে চাপিয়ে কেমন করে তার উপর জাগিয়ে দেয়? বসেছে। তুমি কি টেবিলে জানবে? এক দিস্তে তুমি কি ফুলস্কেপ করে কাগজ জানবে? নিয়ে তুমি তার কি চলছে বলো, আর লেখা। সে বলার কি সে অর্থ? সময় সে তার আবার বিখ্যাত দেখছি আত্মজীবনী নিবারণ শুরু চক্রবর্তীকে করেছিল। ডাকতে হলো। কারণ জিজ্ঞাসা ওর নাম করলে শুনে বলে, শুনে তুমি সেই বিরক্ত সময় হয়ে তার গেছো, জীবনটা কিন্তু অকস্মাৎ কি তার করবো নিজের বলো? কাছে দেখা ওই দিয়েছিল লোকটা নানা আমার রঙে। মনের কথার ভাণ্ডারী। বাদলের পরদিনকার নিবারণ এখনো সকালবেলার নিজের শিলং কাছে পাহাড়ের মতো। নিজে পুরনো সেদিন হয়ে নিজের যায়নি। অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল। ও সে প্রত্যেকবারই কথাটা যে প্রকাশ কবিতা না লেখে, সে করে ওর সে প্রথম থাকবে কি কবিতা। করে? সেদিন অমিত ওর বলে, খাতা ঘাঁটতে মানুষের ঘাঁটতে মৃত্যুর পরে তার অল্প জীবনী আগেকার একটা লেখা হয়। লেখা তার পাওয়া কারণ গেলে, একদিকে ঝর্ণার সংসারে উপর সে কি মরে, কবিতা। আরেকদিকে মানুষের কি মনে সে করে খবর নিবিড় করে পেয়েছে বেঁচে শিলং ওঠে। পাহাড়ে এসে অমিতের আমার ঝর্ণা ভাবখানা আমি এই খুঁজে যে, পেয়েছি। ও শিলংয়ে সে লিখেছে, যখন ছিল তখন ঝর্ণা, একদিকে সে মরেছিল, তোমার তার অতীতটা স্ফটিক গিয়েছিল জলের স্বচ্ছ মরীচিকার ধারা, মতো তাহারি মিলিয়ে। মাঝারে তেমনি দেখি আরেকদিকে অপনারী সে সূর্য উঠেছিল তারা। তীব্র করে বেঁচে। আমি নিজে যদি পিছনের লিখতেও অন্ধকারের ইচ্ছে উপরে স্পষ্টতর উজ্জ্বল করে আলোর তোমার ছবি বর্ণনা প্রকাশ করতে পেয়েছে। পারতুম না। এই প্রকাশের তোমার খবরটা মনের রেখে মধ্যে যাওয়া এমন চাই। একটি স্বচ্ছতা কেননা আছে যে, পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তার জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষ্য ছায়ার মধ্যেই কাটিয়ে যায়, যে বাদুড় গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প
বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এ কি অন্যায় মাসিমা! কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই সে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটা জানাবার জন্যই আছো তুমি আমার মাসিমা। এমন বেদবুদ্ধি কেন বাছা? নিজের করজেই। ঐশ্বর্য দিয়ে ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জানিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একেবারেই পাওয়া যেতে পারে অমিত, অভাব ডাকবার দরকার হয় না।
এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্যে ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সম্বোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাসনে তারে, সিক্ত চোখে যাসনে দাঁড়ে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে, পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে। সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলেন। পাতবার কিছুই তো নেই, পাতব কি? এই ভিজে খবরের কাগজগুলো। আজকাল সম্পাদকী কালির দাগকে সবচেয়ে বেশি ভয় করি। কবি বলেছেন ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হাতে ডাকিনি। পুষ্প উদাব চৈত্র বনে, বক্ষে দরিস নিত্যধনে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের, নগ্ন সন্ন্যাসীর স্নেহা সাধনা। এই কুঠিরে তারই মনে কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি এই কুঠিরের নাম দেব মাস্তুত বাংলো। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বা পাশে নিয়ে প্রেম সাধনা। এ কুঠিরেও তোমার যে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না, বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জান পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতের পাশে দাঁড় করিয়ে তার ডান হাতে অমিতের ডান হাতের উপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে, বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুজনে খাটিয়াটির উপরে পাশাপাশি চুপ করে বসে রইল। একসময় অমিতের মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিল, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলের দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা, কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছ? সে অকুল কোনো কালে কি পার হব? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা। বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা চাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি ঝরছে, আর আমি কেবলই বলেছি কথা দাও, কথা দাও। ও, হোয়াট ইজ দিস mysterious and uncapturable bliss that I have known? It seems to be simple as breath and easy as a smile and older than the earth. একে রহস্য, আনন্দ রাশি। জেনেছি তাহারে পাইনি তবু পেয়ে, তবু সে আর সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরনো সে যেন এ ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে, কৈশোর গঙ্গায়বি হরি বিনে দিন রাতিয়া। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কী করে দিনের পর দিন কাটবে? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও।
কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি আর তার ঠিকানা নেই। কলকাতায় যদি থাকতুম তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে এক মুরাদাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মুরাদাবাদে কেন, তার কোনোই কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজই তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা, দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্ত মাংসে। আজ কোনো এক সময়ে অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোটে একটি কথার মতো। সে কথাটি শুধু এই পেয়েছি, আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা তাই থাক, কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি। মিলন তথ্য ঠিক হয়ে গেল, আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, আমাদের কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল, এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন সে যে সহজ আনন্দের কথা বলেছিলে তাকে সহজে রাখবার জন্যে। এটা একেবারে গভীর জ্ঞানের কথা। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিলুম, আজ সন্দেহ করছি ফিলোসফার হিসেবে, ফিলোসফার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করতে চাও তো জ্যোতিকে ঠিক জায়গায় কষে আটতে হবে। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও যদি মন দিতে মন সরে না, ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গীতিহীন বন্ধন। আচ্ছা, কালই চলে যাব, একেবারে হঠাৎ এই ভরা দিনগুলোর মাঝখানে। মনে হবে যেন মেঘনাবধ কাব্যের সেই চমকে যাওয়া লাইনটা, চলি জবে গেলা জমপুরে অকালে। শিলং থেকে আমিই না হয় চললুম, কিন্তু পাজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জান? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। মনে আছে বন্যা, রঘুবংশে আজ অজ মহারাজায় ইন্দুমতির কি বর্ণনা করেছিলেন? লাবণ্য বললে, প্রিয় শিষ্যা ললিতে কলা বৈধ হই। অমিত বললে, সেই ললিত কলা বিধিটা দাম্পত্যেরই। অধিকাংশ বর্বর বিয়েটাকেই মনে করে মিলন, সেই জন্যে তারপর থেকে মিলনটাকে এত অবহেলা। মিলনের আর্ট তোমার মনে কিরকম আছে বুঝিয়ে দাও। যদি আমাকে শিষ্যা করতে চাও, আজই তার প্রথম পাঠ শুরু হোক। আচ্ছা তবে শোনো, ইচ্ছাকৃত বাধা দিয়ে কবি ছন্দের সৃষ্টি করে। মিলন কি সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। চাইলেই পাওয়া যায়, দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। কেননা শক্ত করে দাম দেওয়ার আনন্দটা বড় কম নয়। দামের হিসেবটা শুনি, রোশো, তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে, ছোট একটা স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়ল? এমন কোনো দরকার নেই সেই কথা জানো। যাই বটে, বার লাইব্রেরিতে ব্যবসা করিনি, দাবা খেলি। অ্যাটর্নিরা বুঝে নিয়েছে কাজে গরজ নেই, তাই মন নেই। কোনো আপোসের মকদ্দমা হলে তার ব্রিফ আমাকে দেয়, তার বেশি আর কিছুই দেয় না। কিন্তু বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। আমের মাঝখানটাতে থাকে আঁটি, সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়, কিন্তু ওই শক্তটাই সমস্ত আমের আশ্রয়। ওইটাতেই সে আকার পায়।
কলকাতার পাথুরে আটিটাকে কিসের জন্য দরকার বুঝেছ? মধুরের মাঝখানে একটা কঠিনকে রাখবার জন্যে। বুঝেছি, তাহলে দরকার তো আমারও আছে। আমাকেও কলকাতায় যেতে হবে 10টা 5টা। দোষ কি? কিন্তু পাড়াতে বেড়াতে নয়, কাজ করতে। কিসের কাজ বলো? বিনে মাইনে? না না, বিনে মাইনের কাজ কাজও নয়, ছুটিও নয়, 12 আনা ফাঁকি। ইচ্ছে করলেই তুমি মেয়ে কলেজে প্রফেসরে নিতে পারবে। আচ্ছা, ইচ্ছে করব। তারপর? স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার। পাড়ের নিচতলা থেকে উঠেছি ঝুরি নামা অতি পুরনো বটগাছ। ধনপতি যখন গঙ্গা বেয়ে সিংহলে যাচ্ছিল তখন হয়তো ওই বটগাছে নৌকো বেঁধে গাছতলায় রান্না চড়িয়েছিল। ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু ধসে যাওয়া। সেই ঘাটে সবুজ সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারে নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো? মিতালি। ঠিক নামটি হয়েছে মিতালি। আমি ভেবেছিলাম সাগরী। মনে একটু গর্ব হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন বয়ে। তারও পায়ে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবে? দেবসাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর উপর দিয়ে তোমার বাড়িটির নাম মানসী। আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। এমন হওয়া চাই, সেই চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে 8টার মধ্যে যদি না পাই তবে হতবিধিকে অফিস সম্পদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে অনাহত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়ি আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে তাহলে তোমার বাড়িটার দশা কী হবে ভেবে দেখো। বরঞ্চ আমি বোরখা পরেই যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সেই চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে দুটি চারটি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে। তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে। 14টা তিথির খণ্ডটা যেদিন স্মরণ সম্পূর্ণ হয়ে উঠবে। এবার তোমার প্রিয় শিষ্যাকে একটা চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোটবই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, ব্লো gently over my curtain, wind of the southern sea. In the hour of my love cometh, and call it me. চমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবার তোমার চিঠি নমুনা দাও দেখি। তোমার শিক্ষা কত দূর এগোলো? লাবণ্য এক টুকরো কাগজ লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোটবইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব ধীরোত্তম। অমিত বইটাকে পকেটে পুরে বললে, আশ্চর্যই! আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। কিছুই অসঙ্গত হয়নি। শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই। লাবণ্য বললে, নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? অমিত বললে, সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলোর সার বেয়ে। বুড়ো বটগাছটার শিকড়ে শিকড়ে উঠে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পেছনে পদ্মদিঘি, সেইখানে খিড়কির নির্জন খাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক একদিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যাবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনোদিন সান বাঁধানো চাপাতলায়, কোনোদিন বাড়ির ছাদে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব। পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ। সামনে রূপোর রেকাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজন বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দ্বৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ের যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো তবু আমার থেকেও তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি
আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যই দাম্পত্যে দুই পায়ে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। অমিত চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকগে আমার বাগানটা। কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের আপিসের উপরের তলায় ৭৫ টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। ৩.৫ হাত চওড়া বিছানায় বাপাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা যাবে আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে, আর সামনের দিক সেটাতে থাকবে দুটি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাপাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে, তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে, দুহাত তফাতে। নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষ হবে চারি চক্ষুতে চাওয়া। এটা কি খারাপ শোনাচ্ছে বন্যা? কিছু না মিতা, কিন্তু এটা সংগ্রহ হলো কোথা থেকে? আমার বন্ধু নীলমাধবের খাতা থেকে। তার ভাবী বধূ তখন অনিশ্চিত ছিল। তাকে উদ্দেশ্য করে ওই ইংরেজি কবিতাটাকে কলকাতায় ছাঁচে ঢালাই করেছিল। আমিও সঙ্গে যোগ দিয়েছিলাম। ইকোনমিক্সে MA পাশ করে ১৫,০০০ টাকা নগদ পণ আর ৮০ ভরি গয়না সমেত নববধূকে লোকটা ঘরে আনলে। ৪ চক্ষে চাওয়াও হলো, দক্ষিণে বাতাসও বয়, কিন্তু ওই কবিতাটাকে আর ব্যবহার করতে পারলে না। এখন তার অপর শরীকে কাব্যটির সর্বস্বত্ব সমর্পণ করতে বাধবে না। তোমারও ছাদে দক্ষিণে বাতাস বইবে, কিন্তু তোমার নববধূ কি চিরদিনই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চ স্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। যোগমায়া পাশের ঘর থেকে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, কি থাকবে অমিত? আমার টেবিলটা বোধ হচ্ছে থাকবে না। জগতে যা কিছু টেকসই সবই থাকবে। সংসারে নববধূ দুর্লভ, কিন্তু লাখের মধ্যে একটা দৈবাৎ পাওয়া যায়, সে চিরদিনই থাকবে নববধূ। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। একদিন সময় আসবে, দেখাবো। বোধ হচ্ছে তার কিছু দেরি আছে। ততক্ষণ খেতে চলে আসো।